হেই বন্ধুরা, আশা করি আপনারা কম বেশি প্রায় সকলেই ছোটবেলায় রূপকথার গল্প শুনতে ভালোবাসতেন। এমনকি এই রকম কিছু কিছু গল্প আছে যেগুলি হয়তো এখন শুনলেও আপনারা মুগ্ধ হয়ে শুনতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ঠিক এই রকমই একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি দ্য VFG নিয়ে। আপনাদের সকলকে আমি রেকমেন্ড করব, যারা রূপকথার গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও এই মুভিটি দেখবেন। ফ্যান্টাসি মুভি হলেও এই মুভি আপনাদেরকে একদমই হতাশ করবে না। ওকে, তাহলে এখন আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। সফি নামক একটি বাচ্চা মেয়ের সাথে পরিচিত হই, যে বর্তমানে লন্ডনের একটি অনাথ আশ্রমে থাকে। কিন্তু বাকি বাচ্চাদের থেকে সফি একটা দিক দিয়ে একদমই আলাদা। সফি রাতে একদমই ঘুমাতে পারে না। তার ঘুম না আসার একটি রোগ রয়েছে, যার ফলে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো সে ওই অনাথ আশ্রমের চারিদিকেই ঘুরে বেড়াতো। যদিও বাকি সমস্ত বাচ্চাদের মতো তার মনে একটা ভয় ছিল, রাত্রিবেলায় দৈত্যরা বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে খেয়ে ফেলে। এবার এইরকমই একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সফি ঠিক তখনই তার রুমের জানলার বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। ফলে ওই আওয়াজ কোথা থেকে আসছে সেটা দেখতে গিয়েই সে একটি বিশাল আকার দৈত্যকে দেখতে পায়, যেটা দেখে সফি ভয় পেয়ে এক দৌড়ে নিজের বিছানায় উপস্থিত হয়ে কম্বল মুড়ি দিয়ে বসে পড়ে। কিন্তু ওই দৈত্যটিও সফিকে দেখে ফেলায় সে তাকে তার বিছানা থেকে ওই কম্বল মুড়ি দেওয়া অবস্থাতেই তুলে নেয়। আর তারপর সফিকে সঙ্গে নিয়েই ওই দৈত্য বহু পথ অতিক্রম করে সম্পূর্ণ একটি আলাদা জগতে এসে উপস্থিত হয়, যেখানে শুধুমাত্র দৈত্যরাই বসবাস করে। আর এই সফিকে নিয়ে আসার টাইমেই আমরা বুঝতে পারি এই দৈত্যের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে। মানে কোনো মানুষ তার সম্মুখে চলে এলে কিভাবে নিজেকে লুকিয়ে ফেলতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। ওকে, তো দৈত্য সফিকে তার একটি ঘরে নিয়ে আসার পর সফি দেখতে পায় সেখানকার সবকিছুই আয়তনে খুবই বড়। ফলে এই রকম দৃশ্য দেখে সফি ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে দৈত্যটি আবারও তাকে ধরে ফেলে। আর তারপর তাকে জানায় এখান থেকে পালানোর চেষ্টা তার বৃথা, কারণ সে একা এখান থেকে কোনো দিনই পালাতে পারবে না। যে কথা শুনে সফি ভয়ের সাথে সাথে কিছুটা হতাশও হয়। কিন্তু পরবর্তীতেই সে যখন দেখে ওই দৈত্য তাকে একটি প্যানের মধ্যে রেখে এক বিশেষ ধরনের সবজি কাটতে শুরু করেছে, তখনই সফি আবারও ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে আমাকে এখনই খেয়ে ফেলবে? এই কথা শুনে ওই দৈত্য তাকে জানায়, না, আমি মানুষ খাই না, আমি শাকাহারী, শাক সবজি খেয়েই দিন কাটাই। যেটা শুনে সফি জানায়, তুমি যদি শাক সবজি খাও তাহলে আমাকে এখানে কেন ধরে আনলে? এর উত্তরে দৈত্য জানায়, আমাকে তুমি দেখে ফেলেছিলে, তাই আমাদের মতো দৈত্য যে পৃথিবীতে রয়েছে সেটা যদি তুমি বাকিদেরকে জানিয়ে দিতে তাহলে আমাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়তো, যে কারণেই আমি বাধ্য হয়ে তোমাকে এখানে ধরে এনেছি। আর আজকের পর থেকে তোমাকে বাকিটা জীবন এখানেই কাটাতে হবে। এই কথা শুনে সফি জানায়, না, আমি তো এখানে কিছুতেই থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাবই। যেটা শুনে দৈত্য সফিকে ধরে একটি উঁচু জায়গায় তুলে দেয় আর জানিয়ে দেয়, আমাকে ছাড়া এখান থেকে বাইরে বেরোনোর কথা স্বপ্নেও ভাববে না, কারণ বাইরে এখানে আরো বড় বড় দৈত্য রয়েছে যারা তোমাকে এক নিমেষে খেয়ে ফেলবে। তাই যতক্ষণ তুমি ভিতরে আছো ততক্ষণ কিছুটা হলেও নিরাপদ আছো, বাইরে বের হলে তুমি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। এই বলেই সফিকে সে বিশ্রাম নিতে বলে নিজে কিছু বিশেষ ধরনের জাল নিয়ে কাজ করতে শুরু করে। এদিকে সফির তো ঘুম আসে না, তাই সে নিঃশব্দে ওই দৈত্য কি করছে সেই সবই দেখতে থাকে। সে লক্ষ্য করে দৈত্যর হাতে যে জার রয়েছে তার ভিতরে একটি অদ্ভুত ধরনের জিনিস রয়েছে, যেটা খুবই চকচক করছে। তাই কৌতূহলবশত সে যখনই দৈত্য থেকে জানতে চায় ওই অদ্ভুত চকচকে জিনিসটি কি, তখনই দৈত্য তাকে জানায় এটা হলো ড্রিম, মানে স্বপ্ন। সফি তখনই বলে, ও তাহলে এটা আমার কোনো কাজেই আসবে না, কারণ আমি তো কোনোদিন স্বপ্নই দেখি না, আর স্বপ্নই বা দেখবো কি করে? স্বপ্ন দেখার জন্য তো ঘুমাতে হবে, আর আমার তো কোনোদিন ঘুমই আসে না। যাই হোক, এরপর দেখা যায় ওই দৈত্য সফির কাছে থাকা একটি বই নিয়ে পড়তে শুরু করে, আর অদ্ভুতভাবে এই দৃশ্য দেখতে দেখতেই সফি ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম থেকে উঠেই সফি যখন লক্ষ্য করে ওই দৈত্য নিজেই ঘুমাচ্ছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে সফি ওই ঘর থেকে বেরিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে থাকা একটি দৈত্য তাকে ধরে জীবন্ত গিলে নেয়। আর ঠিক এই টাইমেই সফি ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। মানে এতক্ষণ সে এই সমস্ত দৃশ্য তার ঘুমের মধ্যে স্বপ্নতেও দেখছিল। ফলে সফি সঙ্গে সঙ্গেই দৈত্যকে জিজ্ঞাসা করে, এটা তোমারই কাজ তাই না? কারণ আমার তো কোনোদিন ঘুমই আসে না, তাই আমি কোনো স্বপ্নও দেখি না, কিন্তু তুমি যে স্বপ্ন আজ আমাকে দেখালে এটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। যেটা শুনে ওই দৈত্য তাকে জানায়, আমি এই স্বপ্ন তোমাকে দেখাতে বাধ্য হয়েছি যাতে তুমি বুঝতে পারো তোমার জন্য বাইরে কতটা বিপদ অপেক্ষা করছে। তাই তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা কখনোই করো না, কারণ বাইরে ওই দৈত্যগুলির হাতে যদি তুমি ধরা পড়ো তাহলে আমি শত চেষ্টার পরেও তোমাকে তাদের হাত থেকে বাঁচাতে পারবো না, কারণ বাইরে ওই সমস্ত দৈত্যগুলি আমার থেকে অনেক 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 বড় এবং আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই তাদের সাথে আমি কখনোই পেরে উঠবো না, কারণ আমি বর্তমানে অনেক বুড়ো হয়ে গেছি।
যাই হোক, এখানে তারা দুজন এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎই তাদের রুমে একটি ভয়ঙ্কর দৈত্য প্রবেশ করে, ঠিক যাকে সফি তার স্বপ্নে দেখেছিল। আর এই মুহূর্তে সফি এটাও দেখতে পায় এই বুড়ো দৈত্য তাকে একদম ঠিক কথা বলেছে, কারণ ওই দৈত্যের আকৃতি তার থেকে অনেক বড়। যে রুমে ঢুকেই ওই বুড়ো দৈত্যকে জিজ্ঞাসা করে, তুই এখানে একা একা কার সাথে কথা বলছিস? উত্তরে বুড়ো দৈত্য চালাকি করে তাকে জবাব দেয়, না, কোথায় কার সাথে কথা বলছি, আমি তো এই রুমে একাই। ফলে এই কথা শুনে ওই ভয়ঙ্কর দৈত্যটি তাকে জানায়, আমার হাতে চোট লেগেছে, দে ব্যান্ডেজ করে দে। মানে সে কোনোভাবে আঘাত পেয়েছে আর এই বুড়ো দৈত্যর কাছে ট্রিটমেন্ট করতে এসেছে। কিন্তু এই সমস্ত দৈত্যগুলি যেহেতু মানুষ খায়, তাই কিছুক্ষণের মধ্যেই সে এই রুমে মানুষের গন্ধ বুঝতে পারে। ফলে সঙ্গে সঙ্গেই সে এদিক ওদিক খুঁজতে শুরু করে কোথাও কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। যেটা দেখে ভয় পেয়ে সফি সেখানেই থাকা একটি সবজির মধ্যে ঢুকে পড়ে, যে সবজি কিছুক্ষণ আগেই ওই বুড়ো দৈত্যটি খাচ্ছিল। কিন্তু ওই বড় দৈত্যটি যখন ওই সবজির মধ্যে থেকে মানুষের গন্ধ পায়, ঠিক তখনই সে ওই সবজিটি খেতে যায়। যেটা দেখে বুড়ো দৈত্য সঙ্গে সঙ্গেই তাকে জানায়, তুমি তো এই সবজি কোনোদিনই খাওনি, আর এটা খেতে এতটাই বাজে যেটা তুমি ধারণাও করতে পারবে না। ফলে এই কথা শুনেই ওই সবজি সে তার হাত থেকে ফেলে দিয়ে ওই রুম থেকে বাইরে বেরিয়ে যায়, আর সফি কোনো ক্রমে মৃত্যুর হাত থেকে মুক্তি পায়। পরবর্তীতে আমরা দেখতে পাই সফি যেহেতু ওই সবজির মধ্যে ঢুকে পড়েছিল, তাই তার ড্রেস পোশাক একদমই নোংরা হয়ে গেছে। যেটা দেখে ওই দৈত্য তাকে তার কাছেই থাকা কিছু ড্রেস দিয়ে একটি সুরক্ষিত জায়গায় বিশ্রাম নিতে বলে, কারণ দৈত্য এই টাইমে তার একটি বিশেষ কাজে এখান থেকে বাইরে বেরোবে। যেটা জানার পরেই সফি তাকে জানায়, তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, কারণ তুমি কি কাজ করো সেটা আমিও দেখতে চাই। দৈত্য তখন তাকে জানায়, আমি স্বপ্ন ধরতে যাচ্ছি, কিন্তু তোমাকে নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না, কারণ এখান থেকে বাইরে বেরোনোর টাইমে ওই দৈত্যগুলি যদি তোমার অস্তিত্ব একবার বুঝতে পেরে যায়, তাহলে ক্ষণিকের মধ্যেই ওরা তোমাকে খেয়ে ফেলবে। তাই এই রিস্ক আমি কিছুতেই নিতে পারবো না। কিন্তু এই কথা শোনার পরেও সফি জোর করতে থাকে, আমি এখানে একা কিছুতেই থাকবো না, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। প্রথম দিকে দৈত্য তার কথায় রাজি না হলেও সফির জোরাজোরিতে বাধ্য হয়েই দৈত্য রাজি হয়ে যায় তাকে সঙ্গে নিয়ে যেতে। এবার এখান থেকে বাইরে বেরোনোর টাইমেই তারা দেখতে পায় প্রত্যেকটি দৈত্য বর্তমানে ঘুমাচ্ছে, তাই চুপি সারে তারা দুজন এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি দৈত্যের ঘুম ভেঙে যাওয়ায় সকলেই ঘুম থেকে উঠে ওই বুড়ো দৈত্যটিকে নিয়ে খেলতে শুরু করে। আসলে বুড়ো দৈত্যটি যেহেতু তাদের থেকে অনেকটাই ছোট, তাই তারা তাকে নিয়ে এরকম অল টাইম মজা করতে থাকে। যদিও এখানে কিছুক্ষণের মধ্যেই ওই বুড়ো দৈত্য তাদেরকে আকাশের দিকে দেখিয়ে জানায় বৃষ্টি আসতে চলেছে, ফলে সঙ্গে সঙ্গেই তারা তাকে ছেড়ে দিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। আসলে এই সকল দৈত্যগুলি জলকে খুবই ভয় পায়, তাই স্বাভাবিকভাবে বৃষ্টিও তারা একদমই সহ্য করতে পারে না। ফলে এই সুযোগেই ওই বুড়ো দৈত্য সফিকে সঙ্গে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর তারপর অনেকটা পথ পাড়ি দিয়ে তারা পাহাড়ের এতটাই উপরে উঠে আসে যে তারা মেঘের উপরে চলে আসে। যেটা দেখে সফি খুবই অবাক হয়, কারণ এই রকম দৃশ্য সে এর আগে কোনোদিনই দেখেনি। এনিওয়ে, এরপর অবশেষে তারা একটি বড় ঝিলের সামনে এসে উপস্থিত হয়, যেখানে সফি দেখতে পায় ওই ঝিলের মধ্যে অদ্ভুত কিছু রয়েছে, কারণ সেখানে সে এমন একটি গাছ দেখতে পায় যেটা সম্পূর্ণ উল্টো। এছাড়াও ওই ঝিলের ভেতর সেই রকম চকচকে জিনিসে ভর্তি, যে রকম চকচকে জিনিস সে ওই দৈত্যের কাছে থাকা জারের মধ্যে দেখেছিল। মানে এইগুলোই হলো সেই স্বপ্ন। এবার কিছুক্ষণের মধ্যেই যখন দৈত্য ওই ঝিলের মধ্যে ঝাঁপ দেয়, সেইটা দেখে সফিও আর উপরে দাঁড়িয়ে না থেকে সেও ঝিলে ঝাঁপ দেয়। আর তারপর তারা দুজনে মিলেই পৌঁছে যায় ওই ঝিলের একদম বিপরীত প্রান্তে, যেখানে সফি লক্ষ্য করে সে এখন পুরোপুরি একটি আলাদা দুনিয়ায় চলে এসেছে, যেটাই হলো আসলে স্বপ্নের দুনিয়া। আর ওই দৈত্য এখান থেকেই স্বপ্নবন্দি করে। ফলে পরবর্তীতেই এখানে তারা দুজন একসাথে মিলে কিছু স্বপ্ন ধরে জারের মধ্যে বন্দি বানায়, আর তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখানে তাদের দুজনের কথাবার্তা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছিল তারা দুজন এখন খুব ভালোই বন্ধু হয়ে উঠেছে। দুজনেই দুজনকে তাদের সুখ দুঃখের গল্প বলছে। আর এই সবের মধ্যেই দৈত্য সফিকে জানায় তাদের দৈত্য নগরীতে, মানে যেখানে সে থাকে, সেখানে বাকি যে সমস্ত দৈত্য রয়েছে তারা খুবই খারাপ, তারা সকলেই তার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু বিপরীতে সে মানুষের দুনিয়ায় এমন একজনকে দেখতে পেয়েছিল যাকে সে একদমই নিজের মনে করেছিল। এমনকি সফির মতো সে তাকেও তার বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভয়ঙ্কর দৈত্যগুলি তার খোঁজ পেয়ে তাকে হত্যা করে। এবার এই সব কথা শুনতে শুনতেই সফি যখন জানতে পারে যে বাচ্চাটিকে এই দৈত্য তার নিজের মনে করেছিল সে এই দৈত্যকে BFG মানে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাকতো, তখনই সফি তাকে জানায় তাহলে আমিও আজ থেকে তোমাকে BFG বলে ডাকবো। যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতেই তারা মানব শহরে এসে উপস্থিত হয়। আর ওই দৈত্য পুরো শহর ঘুরে ঘুরে বাচ্চাদের ভালো ভালো স্বপ্ন দেখাতে থাকে, যাতে ঘুমের মধ্যেও তারা খুশি হতে পারে। এই সব দেখেই সফি তার থেকে জানতে চায়, এই যে স্বপ্নের ব্যাপারে তুমি এত কিছু জানো, এই সব কি তোমাকে তোমার বাবা মা শিখিয়েছে? দৈত্য তখন হাসতে হাসতে তাকে জানায় দৈত্যের আবার বাবা মা হয় নাকি? যেটা শুনে সফি আবারও জানতে চায়, আচ্ছা তাহলে তোমার বয়স কত? তখন দৈত্য তাকে জানায় এই পৃথিবীর বয়স যত
আমাদেরও বয়স হয়তো ঠিক ততটাই। মানে পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর সাথে সাথে আমরাও সৃষ্টি হয়েছি, কিন্তু আমরা সাধারণ মানুষদের থেকে সব সময় লুকিয়ে, এই কারণে আমাদের অস্তিত্ব সম্পর্কে কেউই জানে না। যাই হোক, এবার এই মানব শহর থেকে দৈত্যনগরীতে ফেরার টাইমে সোফি হঠাৎই দেখতে পায় তার গায়ে যে চাদর ছিল সেটা বর্তমানে নেই। যেটা জানতে পেরেই দৈত্য সোফিকে জানায়, আমি আর কিছুতেই তোমাকে আমাদের জায়গাতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ এতক্ষণে হয়তো ওই দৈত্যগুলি সবাই জেনে গেছে যে আমার সাথে কোনো মানুষ বসবাস করছে। তাই আমি কখনোই চাই না আমার আগের বন্ধুর মতো তোমার সাথেও সেই একই ঘটনা ঘটুক, তাই তোমাকে এখানেই থেকে যেতে হবে। এই বলেই সে সোফিকে আবারও তার অনাথ আশ্রমে ছেড়ে দেয়। কিন্তু সোফি এই মুহূর্তে আর এখানে থাকতে কিছুতেই রাজি না। সে তার সাথেই ওই জায়গায় ফিরে যেতে চায়, কিন্তু ওই বুড়ো দৈত্য তার কোনো কথাই শুনতে চায় না। সে সোফিকে এখানে রেখেই চলে যায়, কিন্তু সোফি এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। যে কারণে সে তার রুমের জানলার বাইরে বেরিয়ে উপর থেকে নিচে ঝাঁপ দেয়, কারণ সোফি খুব ভালো মতোই জানতো বিএফজি তাকে ঠিকই বাঁচিয়ে নেবে। আর এই ভাবনা তার একদম সঠিক হয়, কারণ বিএফজি তাকে নিচে পড়ে যাওয়ার আগেই আটকে নেয়। এরপর ওই বুড়ো দৈত্য তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই সোফিকে সঙ্গে নিয়েই তার নিজের দুনিয়ায় ফিরে যায়। এদিকে ওই বড় দৈত্যগুলি সবকিছু জেনে গিয়েছিল, কারণ সোফির ওই চাদরটি তারা অনেক আগেই খুঁজে পেয়েছিল, যেটা থেকেই তারা বুঝতে পেরেছিল এখানে নিশ্চয়ই কোনো মানুষ আছে। ফলে ওই বুড়ো দৈত্য সেখানে ফেরার পরেই তারা সকলে মিলে তার রুমে ঢুকে জানতে চায়, এখানে যে মানুষটি তোমার সঙ্গে আছে তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো। কিন্তু বুড়ো দৈত্যটি তাদেরকে কোনো সাহায্য না করায় তারা তাদের কাছে থাকা সোফির সেই চাদরের গন্ধ নিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে ওই মানুষ এখানে কোথায় লুকিয়ে রয়েছে। এই সবের ফলেই ওই বুড়ো দৈত্য ধরে আনা বহু স্বপ্নের জার ভেঙে যায়। আর অবশেষে সোফিকে যখন তারা প্রায় ধরে ফেলে, তখনই ওই বুড়ো দৈত্য নিরুপায় হয়ে রেগে গিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোনো ক্রমে তাদেরকে তার রুম থেকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপর তারা দুজনে মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে এই নির্দয় দৈত্যদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। সোফির তখন মাথায় আসে তাদের মহারানীর কথা। ফলে সঙ্গে সঙ্গেই সে বিএফজিকে জানায়, তুমি তো স্বপ্ন তৈরি করতে পারো, তাহলে তুমি এমন একটি স্বপ্ন তৈরি করো যে স্বপ্নের মাধ্যমে তুমি আমাদের মহারানীকে এই সমস্ত খারাপ দৈত্যদের সম্পর্কে জানাতে পারবে। আর ওই স্বপ্নের মধ্যে তুমি আমাকে ও তোমাকেও যুক্ত করে দেবে, যাতে তুমি আর আমি মহারানীর সামনে গেলে মহারানী আমাদেরকে খুব সহজেই চিনতে পারে। ফলে সোফির কথা অনুযায়ী বিএফজি সঙ্গে সঙ্গেই লেগে পড়ে নির্দিষ্ট এই স্বপ্ন তৈরির কাজে। এমনকি ওই স্বপ্নের মধ্যেই সে সেই সমস্ত বাচ্চাদেরও যুক্ত করে দেয়, যে সকল বাচ্চাদের ওই দৈত্যগুলি খেয়ে ফেলে। আর এরপর তারা দুজনেই মহারানীর প্রাসাদে উপস্থিত হয়ে মহারানীর উপর ওই স্বপ্নটি ছেড়ে দেয়। ফলে মহারানীও এইরকম একটি দুঃস্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠে তার কেয়ারটেকারকে তার সমস্ত স্বপ্নের কথা খুলে বলে। মানে কিছু দৈত্যরা যে বাচ্চাদেরকে কিডন্যাপ করে জীবন্ত খেয়ে নিচ্ছে এই গল্প। কিন্তু কেয়ারটেকার মহারানীকে জানায়, স্বপ্ন নিয়ে এত চিন্তা করে লাভ নেই, কারণ স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু পরক্ষণেই ওই কেয়ারটেকার যখন খবরের কাগজে দেখতে পায় আশ্চর্যজনকভাবে শহরের কিছু বাচ্চা মিসিং, আর একটু আগেই মহারানী তার যে স্বপ্নের কথা তাকে শুনিয়েছে সেই গল্পেও এইরকম কিছু বাচ্চা মিসিং হওয়ার কথা ছিল, তখন সেও অবাক হয়ে যায়। আর মহারানীও এই খবর শোনার পরেই তাকে অর্ডার দেয় তার রুমের পর্দা সরানোর জন্য, কারণ স্বপ্নের মধ্যেই সোফি মহারানীকে জানিয়েছিল তারা দুজন, মানে সোফি ও ওই দৈত্য, মহারানীর সাথে দেখা করতে আসবে। আর এখানে মহারানীর রুমের ওই পর্দা সরাতেই তিনি দেখতে পান সেখানে সোফি দাঁড়িয়ে রয়েছে। ফলে মহারানী যখন তার থেকে জানতে চায় তুমি এখানে কি করছো, তখনই সোফি মহারানীকে উত্তর দেয়, আপনি যদি আপনার স্বপ্নের কথা ভুলে না যান তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ফলে মহারানীও সঙ্গে সঙ্গেই জানায়, হ্যাঁ, কিছু দৈত্যরা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে খেয়ে নিচ্ছে, যাদেরকে শাস্তি দেওয়ার জন্যই তোমরা আমার সাথে দেখা করতে এসেছো। কিন্তু তোমার সাথে যে দৈত্য আমার স্বপ্নে ছিল সে কোথায়? তখন সোফি মহারানীকে জানায় সে আপনার বাগানের মধ্যেই লুকিয়ে আছে। আপনি যদি কথা দেন আপনি তাকে দৈত্য হিসাবে কোনো শাস্তি দেবেন না, তাহলেই আমি তাকে আপনার সম্মুখে হাজির করতে পারি। ফলে মহারানীও যখন কথা দেয় ওই দৈত্যকে কোনো শাস্তি দেওয়া হবে না, তখনই বিএফজি মহারানীর সম্মুখে হাজির হয়ে তাকে মাথা নত করে সম্মান জানায়। আর পরবর্তীতে মহারানী তাদের দুজনকেই রাজপ্রাসাদে খাবার জন্য নিমন্ত্রণ করে। আর এই খাবার টাইমে মহারানী তাদের কথা অনুযায়ী একটি বিশেষ টিম রেডি করে দেয়, যারা ওই খারাপ দৈত্যগুলিকে সাহায্য করবে। ফলে তারপরেই ওই টিম তাদের কিছু স্পেশাল হেলিকপ্টার নিয়ে বিএফজির দেখানো পথ ধরে এগোতে শুরু করে দৈত্য নগরীর দিকে। কিন্তু হেলিকপ্টারগুলি তাদের প্ল্যান মাফিক কিছুটা আগেই দাঁড়িয়ে যায়, কারণ তাদের প্ল্যান ছিল বুড়ো দৈত্যটি একটি স্বপ্ন তৈরি করবে যে ঘৃণা ভরে দেবে, যাতে ওই খারাপ দৈত্যগুলি তাদের খারাপ কাজগুলির জন্য লজ্জা আর নিজেদেরকেই ঘৃণা করতে শুরু করে। কিন্তু ওই স্বপ্ন তৈরি করার পরেই বিএফজি যখন সেই স্বপ্ন দৈত্যদের উপর প্রয়োগ করতে যায়, তখনই সে দেখতে পায় যে বিশেষ লাঠি ব্যবহার করে সে স্বপ্ন প্রয়োগ করে সেইটা সে ভুলবশত মহারানীর প্রাসাদেই ফেলে এসেছে। ফলে এই স্বপ্ন প্রয়োগ করা এখন তার পক্ষে কোনোভাবেই সম্ভব না।
যদিও সোফি এটা জানার পর দ্বিতীয় আর কোনো রাস্তা না দেখে ওই স্বপ্ন জার নিয়ে এই দৈত্যগুলির একদম সম্মুখে হাজির হয়ে যায়। কিন্তু ওই স্বপ্ন ভর্তি জারটি খুলে ফেলার আগেই দৈত্যদের লিডারের ঘুম ভেঙে যায়। যদিও লাস্ট পর্যন্ত সোফি ওই জার ভেঙে স্বপ্নগুলিকে মুক্ত করতে সক্ষম হয়ে যায়, ফলে বাকি যে সমস্ত দৈত্যগুলি ঘুমাচ্ছিল তাদের মধ্যেই ওই স্বপ্নগুলি ঢুকে যায়। আর তখনই তারা সকলে তাদের খারাপ কাজের জন্য লজ্জা বোধ করতে। দৈত্যদের লিডার যেহেতু ওই টাইমে জেগে উঠেছিল, তাই তার উপর ওই স্বপ্নের কোনো প্রভাবই পড়ে না, ফলে সেই সোফিকে ধরে খেয়ে ফেলতে চায়। কিন্তু ঠিক সেই টাইমে বিএফজি তাকে এসে বাধা দেয়, ফলে ওই বড় দৈত্যটি তখনই বিএফজিকে তার হাতের মুঠোয় তুলে নেয়। কিন্তু তার কোনো ক্ষতি করার আগেই সেনাবাহিনী ভর্তি হেলিকপ্টারগুলি সেই স্থানে হাজির হয়ে তাদেরকে মেরে হেলিকপ্টারে করে ঝুলিয়ে সেখান থেকে বহু দূরে একটি ফাঁকা দ্বীপে ছেড়ে দেয়, যে দ্বীপটি চারিদিকে জল দিয়ে ঘেরা। আর যেহেতু দৈত্যগুলি জলকে খুবই ভয় পায়, তাই তাদের বর্তমানে এখান থেকে বাইরে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। মানে তাদেরকে সারাটা জীবন এখন এখানেই থাকতে হবে। আর ওই সমস্ত দৈত্যগুলি যাতে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে, সেই কারণেই হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে কিছু সবজিও দিয়ে দেওয়া হয়, যাতে তারা ওই সবজির বীজ থেকে গাছ বানিয়ে সেই গাছের সবজি খেয়ে বেঁচে থাকতে পারে। আর অন্যদিকে দেখা যায় সোফি ফিরে এসেছে তার নিজের জগতে, কিন্তু এখন সে আর ওই অনাথ আশ্রমে থাকে না, সে এখন মরানের প্রাসাদেই থাকে। আর বিএফজি এখন তার নিজের জগতে পুরোপুরি একা। কিন্তু সোফি রোজ সকালে ঘুম থেকে উঠে ওই রাজপ্রাসাদ থেকেই বিএফজিকে গুড মর্নিং জানায়, কারণ সোফি জানে তার এই গুড মর্নিং বিএফজি ঠিকই উপলব্ধি করতে পারবে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন